আমি আল সাব্বির পড়াশোনা করছি বুয়েটে। তো এটা হচ্ছে আমি কুইক রিভিশনের জন্য, তোমরা যারা এই অধ্যায়টা আগে করেছো চলতরিৎ, এই অধ্যায়টা আগে যারা করেছো তাদের জন্য কুইক রিভিশনের জন্য আমি জাস্ট একটু অ্যানালাইসিস করবো এই অধ্যায়টা। ম্যাথ আমরা করবো না ওইভাবে, কিন্তু দেখো তোমরা আসলে অনেকটা আরো বেসিকটা আরো স্ট্রং হওয়ার কথা, ঠিক আছে? তো আমি প্রথমেই যেটা সূত্র হচ্ছে, একটা সূত্র যেটা হচ্ছে রোধের সূত্রটা লিখি, সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল কি জানো বলো তো, রো এল বাই এ। ঠিক আছে, রো এল বাই এ। ধরো একটা তার আছে, এই তারের যে এই যে প্রস্থচ্ছেদে যে ক্ষেত্রফলটা আছে এটা হচ্ছে তোমাদের এ, আর এদের যে দৈর্ঘ্যটা আছে এল, আর এর যে উপাদানটা আছে সেই উপাদানের আপেক্ষিক রোধ হচ্ছে রো। তাহলে দেখো এই আরটা হচ্ছে তোমার রোধ, তাই না? এই আরটাকে আমরা রোধ দ্বারা প্রকাশ করি। তো এই রোধের বিপরীত রাশিকে পরিবাহিতা বলে। তাইলে পরিবাহিতাকে আমরা জি দ্বারা প্রকাশ করি, জি হচ্ছে 1/r। ঠিক আছে, এই ভাষাগুলো কিন্তু বুঝতে হবে যে এটা আসলে পরিবাহিতা কোনটা, পরিবাহকত্ব কোনটা। আর এই রোটাকে বলে তোমাদের, এই রোটাকে বলে আপেক্ষিক রোধ। দেখো কথাটা দেখো, আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধ বা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে রোধকত্ব। ঠিক আছে, রোধকত্ব। আর এই যে আপেক্ষিক রোধের যে বিপরীত রাশিটা আছে, আপেক্ষিক রোধের বিপরীত রাশিটা নিশ্চয়ই আপেক্ষিক পরিবাহিতা হবে, অর্থাৎ জিনিসটা এরকম। আপেক্ষিক রোধ এর যে বিপরীত রাশিটা আছে সেটা নিশ্চয়ই আপেক্ষিক পরিবাহিতা হবে, কারণ এটা হচ্ছে পরিবাহিতা, সেটা হচ্ছে রোধের বিপরীত রাশি। তাহলে আপেক্ষিক রোধের বিপরীত রাশিটা হচ্ছে তোমার আপেক্ষিক পরিবাহিতা। ঠিক আছে, আপেক্ষিক পরিবাহিতা। আর এই আপেক্ষিক পরিবাহিতাটাকে, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বা পরিবাহকত্ব। দেখো আপেক্ষিক রোধ অথবা রোধকত্ব, এটা হচ্ছে আপেক্ষিক পরিবাহিতা বা পরিবাহকত্ব। পরিবাহকত্ব। তো এই জিনিসটাকে কি দ্বারা প্রকাশ করে ভাইয়া? এই জিনিসটাকে আমরা প্রকাশ করি সিগমা দ্বারা। ঠিক আছে, এটা হচ্ছে সিগমা দ্বারা। তো আর ইজ ইকুয়াল হচ্ছে রো এল বাই এ, এটা আমি জাস্ট বললাম। এখন দেখো এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আরটা হচ্ছে দৈর্ঘ্য যত বড়, দৈর্ঘ্য যত বেশি তত হচ্ছে তোমার রোধ বেশি, আর ক্ষেত্রফল যত বেশি তত হচ্ছে রোধ কম, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তো এখানে হচ্ছে কয়েকটা ভাষার গোলমাল লাগে, সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল হচ্ছে রো এল বাই ই। এটা হচ্ছে আমি তিনটা জিনিস লিখবো। একটা হচ্ছে দেখো এন গুণ করা, ঠিক আছে, দৈর্ঘ্য এন গুণ করা, দৈর্ঘ্য এন গুণ করা। আর 2 নম্বরে হচ্ছে দৈর্ঘ্য এন গুণ টেনে লম্বা করা। আর একটা লিখবো, সেটা হচ্ছে দৈর্ঘ্য এন গুণ বৃদ্ধি করা। আর 4 নম্বরে যেটা আছে দৈর্ঘ্য এন গুণ টেনে বৃদ্ধি করা। তো দেখো এই চারটা সেন্টেন্স একই মনে হলেও কিন্তু এটাদের মধ্যে যে ডিফারেন্সটা আছে মারাত্মক। এটা কিরকম? ধরো এখানে তোমার প্রথমত যেটা বলছে দৈর্ঘ্য এন গুণ করা, অর্থাৎ ধরো একটা তার ছিল এইরকম, এই ক্ষেত্রফল বিশিষ্ট তার, এটার ধরো দৈর্ঘ্যটা ছিল তোমার এল। আমি প্রথমটা নিয়ে আলোচনা করতেছি। তো এইটাকে আমি কি করছি, এন গুণ বৃদ্ধি করছি। জিনিসটা হচ্ছে এন গুণ আমি বৃদ্ধি করছি। তাহলে দেখো এন গুণ না, বৃদ্ধি না, এন গুণ করেছি, দৈর্ঘ্যটা এন গুণ করেছি, অর্থাৎ পরবর্তী যে দৈর্ঘ্যটা আছে সেটা এরকম হয়েছে। অর্থাৎ এখন দৈর্ঘ্যটা তোমার এন এল, এখানে যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফল, এখানে যে ক্ষেত্রফলটা আছে এ, অর্থাৎ ক্ষেত্রফলে কোনো চেঞ্জ হয় নাই। প্রথম লাইনটা দ্বারা এটাই বোঝায়। আর এদের যে আপেক্ষিক রোধটা আছে সেটা রো, এর যে আপেক্ষিক রোধটা আছে সেটা হচ্ছে রো। তো এখন আমার এইখানে যদি তোমার তুল্য রোধটা আর হয়, এইখানে হচ্ছে আর নিউটা কত, ঠিক আছে, আর নিউটা কত হবে এটা আমরা ক্যালকুলেট করব। তো এখন জিনিসটা দেখো, এইখানে যদি আর লিখি আমি, আর হচ্ছে রো এল বাই এ, আর এইখানে যদি আমি আর নিউটা লিখি, দেখো রো এন এল বাই এ। ঠিক আছে, তাহলে আমি এনটাকে সামনে নেই, এল বাই এ। তাহলে এইখানে একটা জিনিস দেখো, এই টার্মটা তোমার আর না, এই টার্মটা তোমার আর না, হ্যাঁ এই টার্মটা হচ্ছে আর। তাহলে আমি লিখতে পারি এটা হচ্ছে তোমার এন আর। তাহলে আর নিউ যেটা আছে এটা হচ্ছে আমার এন আর এর সমান। ঠিক আছে, অর্থাৎ আমি যদি বলি দৈর্ঘ্য এন গুণ করা হয়েছে, তাহলে আমার যে নতুন যে রোধটা আছে এটা হবে তোমার পূর্বের রোধের এন গুণ। এরপর দ্বিতীয় যে জিনিসটা আছে, দ্বিতীয় লাইনটা দেখো, দ্বিতীয় লাইনটা এন গুণ টেনে লম্বা করা।
n গুণ 10 এ লম্বা করা এই জিনিসটা দ্বারা কি বোঝায় সেটা একটু দেখো। n গুণ 10 এ লম্বা করছে, অর্থাৎ ধরলাম এইখানে হচ্ছে আমার একটা তোমার তার ছিল, ধরো এইখানে হচ্ছে আমার একটা তার ছিল এরকম। তো এই তারটাকে, এই যে তারটা আছে এই তারটার দৈর্ঘ্য হচ্ছে l, ক্ষেত্রফল হচ্ছে ধরলাম আমি a1, এর যে আপেক্ষিক রোধ আছে আপেক্ষিক রোধটা হচ্ছে আমার রো। তো এইটাকে আমি 10 এ 3 গুণ লম্বা করছি, মানে টানছি জিনিসটাকে দুই দিকে ধরো জোরে ধরে একদম টান দিছি। তো টানলে এটা কি হবে, দৈর্ঘ্যটা সংকুচিত হয়ে যাবে। দৈর্ঘ্যটা সংকুচিত হয় তোমার, জিনিসটা হচ্ছে ধরলাম এটা হচ্ছে ধরে নাও যে জিনিসটা হচ্ছে n গুণ হয়ে গেছে, অর্থাৎ নতুন একটা ক্ষেত্রফল তৈরি করছে এবং জিনিসটা n গুণ হয়ে যাবে। এই যে n এ 3 গুণ লম্বা করছে, তাহলে এখন না n গুণ, তাহলে এখানে তোমার নতুন দৈর্ঘ্যটা হচ্ছে nl, এখানে যে তোমার প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল আছে এটা হচ্ছে আমার a2, ঠিক আছে a2। আর এটা তো যেহেতু উপাদান আমি চেঞ্জ করি নাই, তাহলে এখানে আমার রোধ থাকবে, আপেক্ষিক রোধটা রোধ থাকবে। এখন দেখো এখানে হচ্ছে r যদি রোধ হয়, এখানে r নিউটা কত, আমার r নিউটা কত, ঠিক আছে। এখন দেখো এখানে আমি আর কি লিখতে পারি, দেখো তো r ইজ ইকুয়াল হচ্ছে আমার রো l বাই a1, রো l বাই a1। এখানে r নিউটা কি লিখতে পারি, r নিউটা হচ্ছে আমার দেখো রো l এর জায়গায় আমি লিখবো nl, আর এর জায়গায় লিখবো আমি a2, ঠিক আছে। এটা আমি লিখলাম, এটা একটু যদি এভাবে লিখি n রো l বাই a2। এখন দেখো এই a2 এর ভ্যালু আমি জানি না, মানে r দ্বারা যদি আমি এই জিনিসটাকে r এর মাধ্যমে প্রকাশ করতে যাই তাহলে আমাকে রো l বাই a1 লাগবে। রো l আছে কিন্তু a2 আছে, তাহলে a2 টাকে কোনোভাবে যদি আমি a1 এর মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে কিন্তু আমি r এ শিফট করতে পারবো। তাহলে এখন দেখো এটার কি চেঞ্জ থাকে না, এখানে দেখো দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে গেছে, দৈর্ঘ্যটা n গুণ হয়ে গেছে, আবার ক্ষেত্রফলটা কিন্তু তোমার সংকুচিত হয়ে গেছে। তার মানে দৈর্ঘ্যের চেঞ্জ আছে, ক্ষেত্রফলের চেঞ্জ আছে, কিন্তু এখানে হচ্ছে তোমার আয়তনের কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে দেখো এখানে যদি তোমার আয়তন v1 হয় আর এইটার যদি আয়তনটা v2 হয় তাহলে v1 = v2 হবে। আর v1 টাকে আমরা কি লিখতে পারি, একটা সিলিন্ডারের ক্ষেত্রে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইনটু যে দৈর্ঘ্যটা আছে সেটা দিলে আমরা ওর কিন্তু তোমার আয়তনটা পেয়ে যাবো। আর এটা হচ্ছে তোমার a2 l2। তো এখান থেকে দেখো তো a2 টাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি, a2 হচ্ছে তোমার a2 কি হবে a1 ইনটু l1 বাই l2। তো l1 বাই l2 কি বলতো, l1 যেটা সেটা হচ্ছে l, আর l2 টা হচ্ছে nl, তাই না, l2 টা হচ্ছে nl। তাহলে এখান থেকে দেখো কি আসতেছে a1 বাই n। অর্থাৎ আমি একটা জিনিস তোমাদের বলবো এখানে, সেটা হচ্ছে দৈর্ঘ্য যদি তোমরা টেনে n গুণ লম্বা করো তাহলে ক্ষেত্রফল কিন্তু n গুণ কমে যাচ্ছে, এই যে n ভাগ হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্ষেত্রফলটা 1 বাই n গুণ হয়ে যাচ্ছে। তো এখান থেকে n ইন্টু রো l, আর a2 জায়গায় আমি বসাবো a1 বাই n। তাহলে দেখো এই জিনিসটা আলটিমেটলি n যদি আমি উপরে শিফট করি n স্কয়ার ইন্টু রো l বাই a1। আর এই টার্মটা দেখো তো ভাইয়া, এই টার্মটা হচ্ছে আমার r না, রো l বাই a1। তাহলে আমি এটা বলতে পারি এটা হচ্ছে আমার n স্কয়ার ইন্টু r। তাহলে দেখো এখানে তোমরা একটা নতুন এটা শর্টকাট হিসেবে ইউজ করতে পারো, সেটা হচ্ছে যদি আমরা দৈর্ঘ্য টেনে যদি n গুণ লম্বা করি তাহলে হচ্ছে ওর যে নতুন যে রোডটা হবে সেটা হচ্ছে পূর্বের n স্কয়ার গুণ, ঠিক আছে। তো আর এই বিষয়টা দেখো n গুণ বৃদ্ধি করা, এই জিনিসটা কি একটু বলি। তো n গুণ বৃদ্ধি করা এই কথাটা কি বোঝায়, n গুণ বৃদ্ধি করা মানে আগে যা ছিল তার n গুণ বাড়ছে, মানে আগে তোমার যদি 1 থাকে এখন হয়ে গেছে 1 প্লাস n, অর্থাৎ n গুণ বৃদ্ধি করা মানে আমার বোঝায় এটা 1 বাই n গুণ করা, ঠিক আছে, n গুণ করা। আর এটা দেখো n গুণ 10 এ বৃদ্ধি করা, তাহলে দেখো এটা হচ্ছে যদি r নিউটা কি হবে, তাহলে আমরা শর্টকাটটা ইউজ করে বলি, সেটা হচ্ছে ওই যে পড়ছিলাম n গুণ করলে আমার নতুন যে রোডটা হয় সেটা nl অর্থাৎ n r গুণ হয়, তাহলে r নিউটা হবে আমার এখানে n প্লাস 1 ইন্টু r, ঠিক আছে, পূর্বের r। আর এটা হচ্ছে n গুণ 10 এ বৃদ্ধি করছে, দেখো n গুণ 10 এ করে নাই কিন্তু, মানে n গুণ 10 এ লম্বা করা হয়েছে বিষয়টা এরকম না, n গুণ 10 এ বৃদ্ধি করা হয়েছে। তাহলে এই বৃদ্ধি কথাটা থাকার কারণে এখানে তোমার কি হবে জানো, n প্লাস 1 l স্কয়ার, অর্থাৎ r এর যে এখানে তোমার শর্টকাটটা যদি আমরা অ্যাপ্লাই করি, অর্থাৎ দেখো এখানে দেখো n গুণ আমি কি পূর্বে বলেছি যে n গুণ 10 এ বৃদ্ধি করছে, এখানে আছে n গুণ 10 এ বৃদ্ধি করা হয়েছে, আর পূর্বে ছিল n গুণ 10 এ লম্বা করা হয়েছে। তো n গুণ 10 এ লম্বা করলে আমরা
নতুন যে রোধটা পাই সেটা হচ্ছে n স্কয়ার ইনটু আগের রোধ। তাহলে n গুণ 10 এ বৃদ্ধি করা, এই বৃদ্ধি কথাটা থাকার কারণে এখন যেটা হবে r নিউটা হবে তোমার দেখো n প্লাস 1 স্কয়ার ইনটু r। ঠিক আছে, এই যে এই ভাষাগুলো তোমাদের বুঝতে হবে। এখন দেখো অনেক ম্যাথে কিন্তু এই বৃদ্ধি কথাগুলোকে কিন্তু নেগলেক্ট করে, তো অপশন থাকে না। ঠিক আছে, মানে এই যে এটা দ্বারা করলে কিন্তু অপশন খুঁজে পাবা না, কিন্তু লজিক্যালি এটাই হওয়া উচিত। তো যখন তোমরা অপশন পাবা না তখন এই বৃদ্ধি কথাটা তোমরাও নেগলেক্ট করবা, অর্থাৎ n স্কয়ার r এভাবেই আর কি ক্যালকুলেট করবা। ঠিক আছে, মনে হয় আমার কথা বুঝছো। তো এখন দেখো আমরা এরপর যেটা করব, তো আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে এই সূত্রটা একটু বলে রাখি। ধরো থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, থিটা ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একটা ধর তার, ঠিক আছে, একটা তার, এই তারটার তোমার যে ইয়াটা আছে, রোধ আছে একটা ওয়্যার, তো এইটা ধরো যে রোডটা আছে এই রোডটা হচ্ছে তোমার আর থিটা। ঠিক আছে, আর থিটা। তো এখন আর এটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দেখো আর একটা হচ্ছে এটা হচ্ছে কি রোদের উষ্ণতা সহগ। এই বিষয়টা হচ্ছে যে রোদটা যে আসলে তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট, এই জিনিসটা নিয়ে আলোচনা করতেছি। তো ধরো এটা হচ্ছে তোমার তাপমাত্রা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। আমি কিন্তু এই কথাটা বারবার বলবো যে আমি কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসের সাপেক্ষে কিন্তু জিনিসগুলো নির্ণয় করতেছি। তো 0 ডিগ্রি সেলসিয়াসে আমি ধরলাম এখানে আমার রোদ হচ্ছে আর নট, ঠিক আছে, আর নট আর। তো এই জিনিসটা হচ্ছে, আর এখানে তোমার দৈর্ঘ্যের কোনো চেঞ্জ নাই, ক্ষেত্রফলের কোনো চেঞ্জ নাই, যদিও একটু চেঞ্জ হয় ওই জিনিসগুলো আমরা একটু নেগলেক্ট করবো, কারণ তাপমাত্রা দিলে কি হবে প্রসারিত হবে, ইয়া হবে। ঠিক আছে, এই জিনিসগুলা আমরা এখানে নিচ্ছি না, এখানে জাস্ট আমাদের তাপমাত্রা চেঞ্জের কারণে রোধের যে চেঞ্জটা হয় এই জিনিসটা নিব। এই আর থিটাটা হবে কি জানো, আর থিটা হবে আর নট প্লাস আর নট আলফা ডেল থিটা। ডেল থিটা বলতে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে এই থিটা ডিগ্রি সেলসিয়াস, জিনিসটা এরকম যে আমি এই আর থিটা যত ডিগ্রি সেলসিয়াসে নিতে চাচ্ছি, যেহেতু আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সাপেক্ষে নিব, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কত তাপমাত্রা বেশি, ডেল থিটাটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে কত তাপমাত্রা। ধরো আমার কথা 0 ডিগ্রি সেলসিয়াসে কোনো এরকম রোদ দেওয়া আছে, আমাকে বলছে 20 ডিগ্রি সেন্টিগ্রেডে কত, তাহলে এই ডেল থিটার মান হবে আমার 20। ঠিক আছে, অর্থাৎ 0 থেকে কত বড়। এই আর নটটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ, আর আলফা হচ্ছে রোদের উষ্ণতা সহগ। ঠিক আছে, রোদের উষ্ণতা সহগ, রোদের উষ্ণতা সহগ, রোদের উষ্ণতা সহগ। এখন এখানে যদি কেউ বলে ভাই রোদের উষ্ণতা সহগের ইউনিট কি, তাহলে দেখো রোদের উষ্ণতা সহগটা আমি যদি বের করি তাহলে দেখো এরকম আসে না, আর থিটা মাইনাস আর নট বাই আর নট ডেল থিটা, এটা হচ্ছে আমার রোদের উষ্ণতা সহগ। তাহলে দেখো এই জিনিসটা হচ্ছে তোমার হয়তো ওহমে আসতেছে, এটা ওহমে, তাহলে দেখো এই নিচের ওহম উপরের ওহম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে যেটা থাকবে এরকম কিছু টার্ম থাকবে, আর নিচের যে ডেল থিটাটা আছে এটা হচ্ছে হয়তো পার ডিগ্রি সেলসিয়াস অথবা এখানে কিছু টার্ম থাকতে পারে বা পার কেলভিন। এখন আমি কেন এই জিনিসটা বললাম যে পার ডিগ্রি সেলসিয়াস পার কেলভিন একই জিনিস, দেখো 1 ডিগ্রি সেলসিয়াস যখন তোমরা তাপমাত্রাটা চেঞ্জ করো তখন কিন্তু চেঞ্জ কত হয়, চেঞ্জ হয় কিন্তু 1 কেলভিনে হয়, কারণ তোমরা জানো কেলভিন স্কেলের এক ঘর, অর্থাৎ এক ঘর তোমার এই ডিগ্রি সেলসিয়াসের এক ঘর কিন্তু ইকুয়াল। ঠিক আছে, তো আশা করি জিনিসটা বুঝছো। তো এই হচ্ছে রোদের ব্যাপার স্যাপার। তো এটা হচ্ছে অনেকে করে কি এই আর নটের জায়গায় কিন্তু ধরো র্যান্ডম দেওয়া আছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার দেওয়া আছে একটা রোদ, আর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আমাকে বের করতে হবে। তো অনেকে এই আর নটের জায়গায় কিন্তু 20 ডিগ্রি সেলসিয়াসের রোদটা বসাবে, কিন্তু তার ম্যাথটা কিন্তু ভুল হবে। ঠিক আছে, এখানে তোমার যেটা করতে হবে আর নট কিন্তু অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াসেই বসাইতে হবে। ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াসেই কিন্তু বসাতে হবে। তো বুঝছো মনে হয়। তো এখন হচ্ছে তো আমরা হচ্ছে একটা জিনিস দেখো, সেটা হচ্ছে দেখো ধরো কোষের সমবায়। ঠিক আছে, আমরা হচ্ছে এখন কোষের সমবায় নিয়ে একটু আলোচনা করব। কোষের সমবায়, দেখো কোষের সমবায়, কোষের সমবায়। তো এই কোষের সমবায়টা কিরকম দেখো, কোষ বলতে আমরা কি বোঝাচ্ছি, আচ্ছা তার আগে আমি একটু জিনিস বোঝাই। আচ্ছা ঠিক আছে, কোষের সমবায়। তো দেখো কোষের সমবায়টা কিরকম, ধরো র্যান্ডমলি এখানে হচ্ছে তোমার কয়েকটা কোষ আছে, কয়েকটা কোষ আছে র্যান্ডমলি। ঠিক আছে, এখানে একটা কোষ, তো এটা হচ্ছে বড় সেটটা হচ্ছে তোমার পজিটিভ, ছোটটা হচ্ছে নেগেটিভ। এখানে হচ্ছে তোমার এই যে এরকম। ঠিক আছে, আমি একই সিরিজে নিলাম, দেখো প্লাস মাইনাস এইভাবে জিনিসটা নিচ্ছি। ঠিক আছে, এইভাবে। তো এই যে নিলাম জিনিসটা, তো এইগুলা হচ্ছে সিরিজে আছে, E1 E2
E3 E4 অর্থাৎ কোষগুলো হচ্ছে তোমার একই তড়িৎচালক শক্তি বিশিষ্ট নয়, অর্থাৎ ভিন্ন ভিন্ন তড়িৎচালক শক্তি বিশিষ্ট। তো এই যদি Ne যদি আমি বের করি, অর্থাৎ না E ইকুইভ্যালেন্ট যদি বের করি, E ইকুইভ্যালেন্ট যদি বের করি, সিরিজে থাকলে তোমরা নরমালি সবগুলো যোগ করে দিবা এবং যেটা কাজ করবা, যেটা লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে দেখবা যে তোমার সিরিজটা ঠিক আছে কিনা, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এই সিরিজটা ঠিক থাকলে তোমরা যে কোনো একটা সাইডকে প্লাস ধরো, দেখো এই সাইডটাকে যদি প্লাস ধরো তো ওই সবগুলো প্লাস ধরবা, ঠিক আছে, E1 প্লাস E2 প্লাস E3 এরকম যতগুলো থাকবে E4, ঠিক আছে, E4। এখন দেখো যদি এরকম থাকে, যদি এরকম থাকে, এই যে ঠিক আছে, এই যে র্যান্ডম, এখন দেখো যে কোনো একটা সাইডকে প্লাস ধরো, তো ধরলাম আমরা প্রথমে যেটা পাবো এইটাকে আমরা প্লাস ধরবো, তাহলে এর সাপেক্ষে আমরা নির্ণয় করব, ঠিক আছে, E1 E2 E3 E4। তো এদের যে ইকুইভ্যালেন্টটা আছে, ইকুইভ্যালেন্ট যেটা আছে দেখো, এটা যদি আমরা এই সাইড থেকে যাই, অর্থাৎ বাম থেকে যাওয়ার পর প্রথমটা আমরা প্লাস পেয়েছি, তো আমরা এই সাইড থেকে প্লাস ধরলাম, তাহলে দেখো প্লাস E1, তারপর এই সাইডটা আমি মাইনাস পেয়েছি না, তাহলে আমার হবে মাইনাস E2, তারপর দেখো মাইনাস E3 প্লাস E4। এখন এই টার্মটা যদি আমরা আলটিমেটলি একটা পজিটিভ মান পাই, একটা ধরো পজিটিভ কিছু এসেছে, তো পজিটিভ কিছু আসলে আমরা যে ইকুইভ্যালেন্ট যে আমাদের ব্যাটারি বা কোষটা আছে, তাহলে ওইটাকে আমরা কিভাবে সাজাবো, যে সাইডটা আমরা ধরছি তার মানে ওই সাইডটাই সত্য, ঠিক আছে। তাহলে দেখো আমরা ইকুইভ্যালেন্টটা এইভাবে লিখবো, যদি আমার পজিটিভ আসে জিনিসটা তাহলে এইভাবে, এই যে এইটা হচ্ছে আমার ই ইকুইভ্যালেন্ট। কথার কথা এইখানে আমার নেগেটিভ আসছে, তো নেগেটিভ আসা মানে আমরা যে জিনিসটা ধরছি যে এই সাইডটা আমার প্লাস, অর্থাৎ এই যে এইটা হচ্ছে আমার প্লাস, তার মানে আমাদের চিন্তাধারাটা উল্টা হবে, নেগেটিভ হলে আমরা ইকুইভ্যালেন্টটা লিখবো যে এই সাইডটা আমরা মাইনাস দিব, এই সাইডটা হচ্ছে প্লাস দিব, এখানে আমরা ইকুইভ্যালেন্ট দিব, অর্থাৎ এইটা হচ্ছে আমার মাইনাসটা এখানে প্রকাশ পাচ্ছে কি রকম। আর এখন যদি আমি প্যারালাল নিয়ে চিন্তা করি, ঠিক আছে, এখন যদি আমি প্যারালাল নিয়ে চিন্তা করি, আচ্ছা, তো দেখো যদি এখানে তোমার ই গুলো যদি সমান হয় এবং এন সংখ্যক থাকে, তো আমি জিনিসটা একটু, আচ্ছা ওটা পরে বোঝাই, প্যারালাল নিয়ে আলোচনা করি, ঠিক আছে, প্যারালাল। তো দেখো, আচ্ছা ধরলাম এখানে কিছু তোমার কোষ আছে যেগুলো হচ্ছে তোমার প্যারালালি কানেক্টেড এবং এদের মানগুলো তোমার ভিন্ন, ঠিক আছে, এদের মানগুলো ভিন্ন। তো এগুলো ধরলাম আমি যে এখানে হচ্ছে তোমার প্যারালালি কানেক্টেড এন্ড এই দুই প্রান্তের মধ্যে এ আর বি দুইটা প্রান্ত, এ আর বি দুইটা প্রান্তের মধ্যে আমার যে ইকুইভ্যালেন্টটা আছে সেটা আমার নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আমার E1, এটা হচ্ছে আমার E2 আর এটা হচ্ছে আমার E3, ঠিক আছে, E3 এগুলো হচ্ছে প্যারালালি কানেক্টেড। এন্ড এখানে আরেকটা বিষয়, এদের যে ব্যাটারির যে অভ্যন্তরীণ রোধ থাকে, তোমরা যেটা জানো ব্যাটারির কিন্তু অভ্যন্তরীণ রোধ থাকে, এখানেও কিন্তু ছিল, আমি এটা উল্লেখ করিনি, ঠিক আছে। ধরো এখানে R1 রোধ আছে, এখানে R2 রোধ আছে, এখানে R3 রোধ আছে, এখানে R4 রোধ আছে, মানে এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। তো এই ইন্টারনাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যদি আমরা নির্ণয় করতে যাই, সেগুলো হচ্ছে দেখো রোধগুলো কিন্তু সিরিজে আছে, তাহলে R ইকুইভ্যালেন্ট আমার কি হবে এখানে বলো তো, সিরিজে থাকলে তোমরা জানো R1 প্লাস R2 প্লাস R3 প্লাস R4, এই যে এটা হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। এখানে দেখো তো প্রত্যেকটাতে তোমার অভ্যন্তরীণ রোধ আছে, এখানে তোমার R1 রোধ আছে, এখানে হচ্ছে R2 রোধ আছে, এখানে হচ্ছে R3 রোধ আছে। তো এই জিনিসটা আমরা যেটা বইয়ে পড়ছি সেটা হচ্ছে তোমার E1 ইকুয়াল E2 ইকুয়াল E3, অর্থাৎ এখানে যে প্যারালালি কানেক্টেড যে কোষগুলো আছে এগুলো হচ্ছে প্রতিটা সমান থাকে। তো ওই ক্ষেত্রে তোমার ভ্যালুটা হয় যতগুলো প্যারালালি থাকুক যে কোনো একটা ভ্যালু সমান হয়, ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে তোমার ডিফারেন্ট, তাহলে ই ইকুইভ্যালেন্টটা কি হবে, তো এই সূত্রটা মাথায় রাখবা ভাই, সেটা হচ্ছে ই ইকুইভ্যালেন্ট উপরে হবে তোমার E1 বাই R1, দেখো E1 বাই R1, মানে ওই যে E1 টা আছে নিচে আছে R1 টা প্লাস E2 বাই R2 প্লাস E3 বাই R3, ঠিক আছে, R3। আর নিচে কি লিখবা, নিচে E1 বাদে যেটা থাকবে, অর্থাৎ 1 বাই R1 প্লাস 1 বাই R2 প্লাস হচ্ছে তোমার 1 বাই R3, দেখো জিনিসটা এটা। তো এখন এখানে একটা বিষয় সেটা হচ্ছে কি, এই সাইনটাও কিন্তু এখানে বিবেচনা করতে হবে, দেখো এই সাইড দিয়ে কিন্তু প্লাস প্লাস প্লাস, তো সবগুলো যেহেতু প্লাস এখানে আমি সবগুলো প্লাস দিতে পেরেছি। কিন্তু যদি কোনো কারণে ধরো এইটা চেঞ্জ আছে, ধরো আরেকটা দিলাম আমরা, সেটা হচ্ছে এই দেখো এটা হচ্ছে মাইনাসটা, দেখো এখানে প্লাস আছে না, এখানে হচ্ছে মাইনাসটা এসে গেছে। তো এখন দেখো এইগুলা হচ্ছে তোমার প্লাস আমি শুরুতে আসতেছে, কিন্তু এখানে তোমার মাইনাস শুরুতে আসতেছে, তাহলে এটা যদি তোমার E4 হয়,
আর এটা যদি তোমার R4 হয় তাহলে কি করবা বলো, রোধের ক্ষেত্রে তো প্লাস মাইনাস ইস্যু না, ঠিক আছে, রোধের ক্ষেত্রে প্লাস মাইনাস ইস্যু না, তাহলে 1/R4 দিয়ে দিলা। আর এখানে যেটা করবা সেটা কি বলো তো, মাইনাস E4/R4, ঠিক আছে। এই যে দেখো এই জিনিসটা, আশা করি তোমাদের এখানে কনফিউশন থাকার কথা না। এখন আর একটা বিষয়, সেটা হচ্ছে রোধ কয়টা আমার, R1 রোধ, R2 রোধ, R3 রোধ, R4 রোধ। তাহলে এখন এই জিনিসটা যদি আমরা কোনোভাবে ক্যালকুলেট করি যে R ইকুইভ্যালেন্ট কত, তা R ইকুইভ্যালেন্ট আমরা কিভাবে নির্ণয় করব ভাইয়া, তোমরা জানো প্যারালালি যদি কানেক্টেড থাকে, অর্থাৎ R1 R2 R3 R4 এখানে চারটা রোধ তোমার প্যারালালি কানেক্টেড থাকলে আমরা এভাবে তুলনাটা নির্ণয় করি, অর্থাৎ R1 ইনভার্স প্লাস R2 ইনভার্স 1 প্লাস R3 ইনভার্স প্লাস R4 ইনভার্স 1 এর উপর আবার ইনভার্স, ঠিক আছে। এটা হচ্ছে আমার R ইকুইভ্যালেন্ট। তো আশা করি তোমরা জিনিসটা বুঝছো। এখন আমরা যেটা ক্যালকুলেশন করব সেটা হচ্ছে E1 ইকুয়াল E2 ইকুয়াল E3 ইকুয়াল E4, এই কন্ডিশনে কি হয়, অর্থাৎ এবার হচ্ছে একই মানের কোষ, ঠিক আছে, একই মানের কোষ। তো একই মানের কোষ কানেক্টেড থাকলে কি হবে, এই বিষয়টা আমরা এবার একটু আলোচনা করব। তো একই মানের কোষ যদি কানেক্টেড থাকে, তাহলে এখানে ধরো এখানে আমার আছে এরকম, ঠিক আছে। তো তোমরা বুঝছো সাইনের ব্যাপারটা তো বুঝছো, তো আমি এবার একই সাইন নিয়ে কাজ করব, সমস্যা নেই। এটা হচ্ছে প্লাস মাইনাস, এটা হচ্ছে আমার প্লাস মাইনাস, এটা হচ্ছে আমার প্লাস মাইনাস। তো এই জিনিসটা হচ্ছে আমার ধরো ই, এটাও ই, প্রতিটাই ই, ঠিক আছে। এটাই আমি বলছি একই মানের কোষ। আর এখানে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা আছে এটা আর, অর্থাৎ এখানে আর গুলোও সমান। তো এখানে কি হবে বলতো, ই ইকুইভ্যালেন্ট কি হবে, এভাবে আমি ধরলাম এখানে তোমার n সংখ্যক আছে, ঠিক আছে, n সংখ্যক আছে, এখানে n সংখ্যক আছে। তো ই ইকুইভ্যালেন্ট কি হবে, ই ইকুইভ্যালেন্ট হচ্ছে তোমার ই প্লাস এভাবে যাবে, তাহলে n ই পর্যন্ত যাবে, ঠিক আছে, n ই হয়ে যাবে জিনিসটা। তো এখানে আরেকটা বিষয়, আচ্ছা এই জিনিসটা তো একেবারেই পড়াই দিই, ঠিক আছে, এই জিনিসটা একেবারেই পড়াই দিই। কিরকম, ধরো এটা এই কোষের সাথে আবার আমার একটা লোড রোধ কানেক্টেড আছে, তো এই লোডটাকে আমরা ধরলাম আর। তো দেখো তাহলে আমি কি বললাম, এখানে ই ইকুইভ্যালেন্ট কি হবে, ই ইকুইভ্যালেন্ট হবে আমার n সংখ্যক ই, আর আর ইকুইভ্যালেন্ট আমার কি হবে, আর ইকুইভ্যালেন্ট হবে আমার n সংখ্যক আর। তাইলে আর তুল্য রোধ, টোটাল যদি তুল্য রোধ নির্ণয় করি, ঠিক আছে, আর টোটাল যদি আমরা নির্ণয় করি, আর টোটাল হচ্ছে আমার দেখো আর প্লাস এন আর না, মানে এই জিনিসটা দেখো এখানে কারেন্টটা যে এদিক দিয়ে ফ্লো হচ্ছে, কি করতেছি এখানে কারেন্টটা যে আমার এই দিক দিয়ে ফ্লো হইতেছে, এইখানে তোমার কি কাহিনীটা হয়েছে দেখো, কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো করতেছে, এইখানে তোমার এন আর সংখ্যক রোধ আছে, এই যে এন আর যেটা আছে সেটা এই দিক বরাবর, তার সাথে আবার এই আরটা শ্রেণীতে কানেক্টেড, প্যারালালি না কিন্তু শ্রেণীতে কানেক্টেড, ঠিক আছে, কারণ একটা পুরো একটা যদি সিরিজ ঘোরে, দেখো জিনিসটা হচ্ছে সিরিজে কানেক্টেড, তাহলে এটা হচ্ছে আমার এন আর। তাহলে এখন যদি আমাকে কেউ আই বের করতে বলে, আই হচ্ছে আমি প্রথমত উপরে নিব কি আই ইকুয়াল ভি বাই আর, তো ভি এর জায়গায় আমি কি লিখবো, যে কোষগুলো আছে তাদের যে টোটাল একদম যে ইকুইভ্যালেন্ট কোষ সেটা আমি নিব, সেটা হচ্ছে এন ই, আর নিচে নিব টোটাল রোধ, ঠিক আছে, টোটাল রোধ নিব, তাহলে যেটা হচ্ছে আমার আর প্লাস এন আর। এই যে দেখো n সংখ্যক রোধ যদি তোমার শ্রেণীতে কানেক্টেড থাকে তার জন্য আই হচ্ছে এটা। তো এরপর গেল ধরলাম এবার যেটা কাহিনী হচ্ছে, এভাবে তোমার ব্যাটারিতে, আচ্ছা এই যে তো এভাবে ধরলাম m সংখ্যক, মানে এই দিক বরাবর নিচের দিক বরাবর m সংখ্যক আছে, অর্থাৎ 1 2 3 4 5 6 এভাবে m সংখ্যক তোমার কানেক্টেড আছে, যেটা হচ্ছে তার সাথে একটা তোমার যেটা আছে এই যে দেখো, ধরো এখান থেকে আমি একটা কি নিলাম, একটা রোধ নিব, ঠিক আছে, লোড রোধ নিব, এই যে তো এই হচ্ছে আমার লোড রোধ, যেটা হচ্ছে আমার আর। তো এটা যদি কানেক্টেড থাকে, এখানে তোমার ই আছে, এখানে ই আছে, এখানে হচ্ছে ই আছে, এভাবে ডট 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 দিলাম, মানে এম সংখ্যক এখানে আছে জিনিসটা। তো এখন এইখানে কি কাহিনী হবে, এবং যে এদের ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে আমার আর। তো আমরা সূত্র কি জানি, ই ইকুইভ্যালেন্টের সূত্র আমি অলরেডি লিখেছি, সেটা হচ্ছে 1/r1, E1/r1, তাহলে আমি ওই সূত্রটা লিখি,
তাহলে দেখো ই বাই আর লিখবো প্লাস ই বাই আর প্লাস ই বাই আর, এভাবে ডট 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 দিয়ে প্লাস ই বাই আর। কতগুলো আছে ভাই? এখানে এম সংখ্যক আছে। আর নিচে লিখবো 1 বাই আর প্লাস 1 বাই আর, যেটা আমি ওই যে অলরেডি সূত্র লিখছি প্যারালালি কানেক্টেড থাকার বেলায়, তো প্লাস ই বাই আর। তো এখান থেকে দেখো কি লেখা যায়, এম সংখ্যক যেহেতু আছে তাহলে আমি কি এটা লিখতে পারি না, এম ইন্টু ই বাই আর, অর্থাৎ এম সংখ্যক ই বাই আর আছে। আর নিচে হচ্ছে এম ইন্টু 1 বাই আর, অর্থাৎ এম সংখ্যক 1 বাই আর আছে। তো এখান থেকে দেখো তো 1 বাই আর ক্যান্সেল হয় না, এম এম ক্যান্সেল হয়, তাহলে ই থাকতেছে না, অর্থাৎ এটাই হচ্ছে আমার ই ইকুইভ্যালেন্ট। অর্থাৎ প্যারালালি যদি একই মানের যদি কোষ তোমার প্যারালালি কানেক্টেড থাকে, তাহলে তাদের যে তুল্য তোমার যে কোষটা হয় সেটা হচ্ছে যে কোনো একটা কোষের মানের সমান, সেটা হচ্ছে ই ইকুইভ্যালেন্ট। এন্ড তোমরা জানো এন সংখ্যক যদি রোধ তোমার একই মানের, এন সংখ্যক একই মানের রোধ যদি তোমার প্যারালালি কানেক্টেড থাকে, তাহলে আর ইকুইভ্যালেন্টটা তোমার কি হবে বলো তো ভাইয়া, একটা আর বাই এম। ঠিক আছে, এইটা তোমরা এটা এমনি নরমালি করে দেখতে পারো, সেটা হচ্ছে আর ইনভার্স এইভাবে করে দেখবে আর কি। ধরো এরকম আছে, তিনটা রোধ তোমার প্যারালালি কানেক্টেড আছে, তাহলে আমরা আর ইকুইভ্যালেন্ট আমরা কিভাবে বের করব, তিনটা রোধ যদি কানেক্টেড থাকে, আর ইনভার্স প্লাস আর ইনভার্স প্লাস আর ইনভার্স, তাই না? এর উপর যদি ইনভার্স দাও দেখবা তোমার এটা আর বাই 3 আসতেছে। অর্থাৎ এখানে যদি তিনটা রোধ কানেক্টেড থাকে তাহলে তোমার প্যারালাল হবে আর বাই 3, আর এন সংখ্যক থাকলে হবে আর বাই এন, এবং এম সংখ্যক থাকলে আর বাই এন। এই যে এটাই, ঠিক আছে। তো এই যে এইভাবে আমার জিনিসটা হয়ে গেল। এখন তোমার আসছে আসল খেলা। সেটা কি, ধরো এমন একটা আমাদের একটা সার্কিট আমাদের সাজাইতে বলছে, যেটা হচ্ছে এইভাবে, ধরো প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে ডট 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 ডট। এইখানে তোমার এন সংখ্যক শ্রেণীতে আছে, মানে এন সংখ্যক শ্রেণীতে কোষ আমি সংযুক্ত করছি, তার সাথে আমি আরো এইভাবে অ্যাড করব। ঠিক আছে, একই এখানে কিন্তু চেঞ্জ করব না, সারি কলাম কিন্তু কিছুই চেঞ্জ করব না। ঠিক আছে, এই যে ধরো এভাবে দিলাম, এই যে দেখো এটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আমি এতক্ষণ যেটা পড়াইছি, ধরো ওটা তোমাদের বেসিক, এই যে এটা। তো এটা তোমার আছে এইভাবে কানেক্টেড। তো এইখানে আমি ডট 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 দিছি, মানে এখানে আর আছে, অর্থাৎ এন সংখ্যক, দেখো এন সংখ্যক কোষ এভাবে তোমার শ্রেণীতে আছে। আর এরকম যে যদি বলি আমি, এটা হচ্ছে তোমার সারি, এটা একটা সারি, এটা একটা সারি, এটা একটা সারি, সারি সংখ্যা হচ্ছে তোমার এম, অর্থাৎ এই দিক বরাবর এম সংখ্যক আছে। তাহলে দেখো এন সংখ্যক কলাম এন সংখ্যক কেন, এই যে এটা একটা কলাম না, দেখো তো এই জিনিসটা একটা কলাম, এই যে এটা একটা কলাম। এখন অর্থাৎ এন সংখ্যক তোমার এখানে কলাম আছে। কলাম বলতে কোনটা বোঝাচ্ছি, এই যে এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এইভাবে তোমার দেখো এন সংখ্যক কলাম আছে, অর্থাৎ একটা দুইটা তিনটা, এইভাবে এন সংখ্যক কলাম এবং এম সংখ্যক সারি, অর্থাৎ একটা সারি দুইটা সারি তিনটা সারি, এভাবে এম সংখ্যক সারি আছে। তো এই সারিতে একটা আমার এভাবে লোড রোধ আছে, যেটা তোমার এটার সাথে কানেক্টেড। এখন এই কেসে কি হবে, এই কেসে কি হবে, দেখো আর এখানে কানেক্টেড আছে। ঠিক আছে, আর এটাতে প্রত্যেকটা অভ্যন্তরীণ রোধ আছে, আর ধরলাম, এটা আমি আর লিখতেছি না, এটা হচ্ছে প্রতিটা রোধের না, প্রতিটা তোমার যে কোষ আছে প্রতিটা কোষের হচ্ছে অভ্যন্তরীণ রোধ হচ্ছে তোমার আর। তাহলে দেখো একটা সারির যদি আমি চিন্তা করি, একটা সারিতে ই ইকুইভ্যালেন্ট ড্যাশ কি হবে, একটা সারিতে যদি ই ইকুইভ্যালেন্ট ড্যাশ আমি ধরি, এই যে এইটা, এই যে এইখানে একটা সারিতে এন সংখ্যক তোমার ই আছে। ঠিক আছে, এন সংখ্যক ই আছে, প্রতিটা কিন্তু সমান, প্রতিটার তোমার তড়িৎচালক শক্তি আছে ই। তাহলে দেখো তো ই ইকুইভ্যালেন্ট এনই হবে না, মানে একটা সারিতে ই ইকুইভ্যালেন্ট, তাহলে এভাবে লেখো জিনিসটা। আর আর ইকুইভ্যালেন্ট কি হবে, আর ইকুইভ্যালেন্ট ড্যাশ, মানে একটা সারিতে আমরা চিন্তা করতেছি এন আর এরকম, তাই না? তাহলে এরকম হচ্ছে জিনিসটা, এই যে এভাবে, এই যে যেটা হচ্ছে এই জিনিসটা তোমার আসতেছে তাহলে এন ই, আর এটার যে তোমার অভ্যন্তরীণ রোধ এটা আসতেছে তোমার এন আর। তো এটা হচ্ছে প্রতিটা এরকম, তাহলে এদিক বরাবর কতটা আছে, এম সংখ্যক আছে, আর এখানে একটা তোমার আসতেছে লোড রোধ আছে যেটা হচ্ছে আর। তারপর দেখো এটা ওই যে প্যারালালের সূত্রটা এখন খাটাও, আর ইকুইভ্যালেন্ট কি হবে, এই যে এন আর, প্রতিটা কিন্তু এন আর, এটা হচ্ছে এন আর, এটা তো অলরেডি লিখলাম, এটা হচ্ছে এন আর, এটা এন আর, এটা হচ্ছে এন আর, অর্থাৎ এম সংখ্যক এন আর প্যারালালি কানেক্টেড, এম সংখ্যক এন আর প্যারালালি কানেক্টেড। তাহলে এখানে আর ইকুইভ্যালেন্ট মানে একদম যেটা আলটিমেট যেটা রেজাল্ট, তাহলে যেটা আসতেছে এন আর কে আমরা এম দ্বারা ভাগ দেব, ওই যে আমি বললাম
ঠিক আছে, অর্থাৎ আর সংখ্যক রোধ যদি তোমার প্যারালালি কানেক্টেড থাকে তাকে আমরা n দ্বারা ভাগ দিলে, না কি বললাম, n সংখ্যক r মানের রোধ যদি প্যারালালি কানেক্টেড থাকে তাহলে তার তুল্য রোধটা হয় তোমার r/n। তাহলে nr সংখ্যক m সংখ্যক nr রোধ যদি প্যারালালি কানেক্টেড থাকে তাহলে তার তুল্য রোধ তোমার এভাবে আর কি নির্ণয় করা যায়। আর এখানে তোমার যেটা থাকতেছে ই ইকুইভ্যালেন্ট যেটা আসতেছে, দেখো এনি মানের m সংখ্যক কোষ তোমার প্যারালালি কানেক্টেড এবং তাদের প্রত্যেকটার ভ্যালু সমান, অর্থাৎ এনি। তাহলে এই জিনিসটা হচ্ছে কি, যে কোনো একটা সমান হবে, ইকুইভ্যালেন্টটা হচ্ছে তোমার এন এর সমান হবে। তো এখন আমাকে যদি কেউ এখানে আই বের করতে বলে, আই হচ্ছে আমার, দেখো উপরে আমি ই ইকুইভ্যালেন্ট দিব, ই ইকুইভ্যালেন্ট হচ্ছে আমার এনি, আর নিচে দিব আর ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এই আর ইকুইভ্যালেন্ট না, এখানে কিন্তু আর একটা আর আছে যেটা হচ্ছে এই আর ইকুইভ্যালেন্টের সাথে কিন্তু সিরিজে কানেক্টেড। তাহলে এখানে আমার আর টোটালটা যেটা হবে আর প্লাস এন আর বাই এম। তো এই জিনিসটা এখন কি হবে দেখো তো ভাইয়া, এই জিনিসটা আমি লিখতে পারি, দেখো লসাগু করার পর যেটা আসবে এম এন ই বাই এম আর প্লাস এন আর। দেখো এম এর সাথে তোমার ওই যে লোড রোডটা থাকতেছে সেটা, আর এন এর সাথে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, কোষের যে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতেছে ওইটা, এই দুইটা যোগ করে আমরা এম এন কে ভাগ করতেছি, তাহলে আমরা আই পাবো। কারণ এখানে এই ম্যাথ থেকে কিন্তু তোমার ধরো বলে কি যে আমি তোমাকে 20টা কোষ দিলাম, তাদের মান হচ্ছে এত এবং তার যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে সেটা এত। এখন এই রোধগুলো কি তোমরা কয়টা সারি কয়টা কলামে সাজালে তোমরা ম্যাক্সিমাম কারেন্ট পাবা, ম্যাক্সিমাম কারেন্ট। তো এই ম্যাক্সিমাম কারেন্টের জন্য এটা হচ্ছে প্রুফটা আমি দেখাচ্ছি না, এটা হচ্ছে যেহেতু রিভিশন, ঠিক আছে। এই ম্যাক্সিমাম কারেন্টটা হয় আই এম, এর নিচে যে টার্মটা আছে না এই টার্মগুলো সমান হবে, অর্থাৎ আই এম এর কন্ডিশনটা যেটা হচ্ছে এম আর ইকুয়াল হচ্ছে এন আর হবে, এই কন্ডিশনটা। তো এখন দেখো আমরা যদি কোনোভাবে আই ম্যাক্সিমাম আমরা বের করতে চাই তাহলে আমরা জাস্ট এই জিনিসটা এখানে বসাইলে হচ্ছে এম এন ই, নিচে দেখো এম আর আর এনার্জি তো সমান, তাহলে আমি যদি এই বড় আরটা আছে না এই বড় আর এর রেসপেক্টে যদি লিখতে চাই তাহলে আমি 2mr লিখবো, কারণ এন আরটা হচ্ছে তোমার এম আর এর সমান, তাহলে 2mr। তো দেখো এম ক্যান্সেল হয়, তাহলে যেটা আসতেছে এন ই বাই 2r, ঠিক আছে, এন ই বাই 2r। এখন আমি যদি এই আই এমটাকে আবার ছোট যে আরটা আছে এটার রেসপেক্টে লিখতে চাই তাহলে উপরে কি লিখবো এম এন ই, নিচে হচ্ছে 2nr লিখবো। 2nr কেন, কারণ হচ্ছে nr হচ্ছে তোমার mr এর সমান, তাহলে n এখানে ক্যান্সেল হলে দেখো m e বাই 2r আসতেছে, ঠিক আছে। এই যে, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। তোমাদের যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর আমি এর যে পার্টটুকু আছে এর পার্টে আমি কি করবো, তোমার যে বিভিন্ন তুল্য রোধ আছে, তারপর ওয়াই ডেল্টা যে ইয়াগুলো আছে কনভার্সন, ওয়াই ডেল্টা কনভার্সন, তারপর হুইস্টন ব্রিজ আছে, এই জিনিসগুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে। তো আজকে এখানে রাখতেছি। আর তোমরা যদি একদম চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর আমি কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে থাকবো ইনশাল্লাহ, ঠিক আছে। আজকে এখানেই।